আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের গণিতের 12 নম্বর ক্লাস। আজকের ক্লাসটা আহ, আমরা যদি বলি তাহলে ক্লাসটা কোনো একটি নির্দিষ্ট যে অধ্যায়, যে অধ্যায়গুলোতে আপনারা ছোটবেলায় আহ, আপনাদের অনেক ভীতি থাকতো, এরকম কোনো অধ্যায় নাই। তবে খুবই সহজ সহজ হচ্ছে ম্যাথ আছে। এইগুলাতেও আবার ছোটবেলায় অনেকের ভীতি থাকতো, যেমন অনুকূলে প্রতিকূলে। এইটাতে অনেকে ছোটবেলায় গুলিয়ে ফেলতেন। আশা করছি এখন বড় হয়ে গিয়েছেন, এখন আর এগুলা গুলিয়ে ফেলবেন না যদি একবার করে ফেলেন। আজকে আমাদের আলোচনার বিষয় সময়, দূরত্ব ও গতিবেগ। ক্লাসটা বা অন্য দিনের চাইতে একটু ছোট হইতেও পারে, দেখা যাক কতটুকু সময় লাগে। আপনারা যারা যুক্ত হয়েছেন সবাই একটু ক্লাসটা সকলের উদ্দেশ্যে শেয়ার করে দিবেন, এবং আপনারা একটু আমাকে জানাবেন যে নিয়মিত পরীক্ষা দিচ্ছেন কিনা, আর যারা পরীক্ষা দিচ্ছেন আপনাদের মার্ক কেমন আসতেছে, গণিতের মার্কটা কেমন আসতেছে এইটা একটু জানাবেন আমাকে। 30-এর মধ্যে কেমন মার্ক পাচ্ছেন? ওকে, তাহলে এবং যারা এখনো পরীক্ষা দিচ্ছে না তারা নিয়মিত কিন্তু পরীক্ষা দিতে হবে। বইটা হচ্ছে কারা কারা এখনো নেননি তারা দ্রুত বইটা সংগ্রহ করবেন। অল ইন ওয়ান কোশ্চেন ব্যাংক, এখানে 4000টা প্রশ্ন রয়েছে, আপনারা এগুলা অবশ্যই জানেন যারা পেজে অ্যাক্টিভ। যদি কেউ নতুন এসে থাকেন বলবো যে পেজে একটু দেখেন দেখেন বইটার ওয়েবসাইটে কিছু পেজ আপনারা পড়ে দেখতে পারবেন। বইটা সংগ্রহ করে নিয়ে যে আমরা রুটিনটা দিয়েছি, এই ক্লাসেরও পিন কমেন্টে দেখবেন যে রুটিন দেওয়া আছে, রুটিন অনুযায়ী আপনারা পরীক্ষাগুলো দিতে থাকেন। দেখবেন যে মানে এই কোর্সটাও শেষ হবে, আপনাদের খুব ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে আমরা এখন কথা না বাড়িয়ে আমাদের আলোচনায় চলে যাব। আমাদের আলোচনায় প্রথমে হচ্ছে সময়, দূরত্ব, গতিবেগ। আমরা এই একটা সূত্র থেকে বাকি সূত্রগুলো আসছে। ধরেন একজন ব্যক্তি এ বিন্দু থেকে বি বিন্দু, এ বিন্দু থেকে বি বিন্দুতে আসতে টি সময় লাগছে। কত সময় লাগছে? টি সময় লাগছে। এ থেকে বি এর দূরত্ব কত হবে? এ বি। এটাকে আমরা দূরত্ব, ডিস্টেন্স যেহেতু ডি ধরতে পারি। তাহলে এই যে টি সময় লাগছে, এ থেকে বিতে যাইতে হচ্ছে সময় কতটুকু লাগছে? আমরা বলতে পারি সময় লাগছে হচ্ছে আমার টি সময়, টাইম টি, টি সময় লেগেছে। এখন দূরত্ব, দূরত্ব হচ্ছে এ থেকে বি, তার মানে ডি দূরত্ব, সময় লেগেছে টি সময়। বেগ কাকে বলে বা গতিবেগ? সেটা হচ্ছে একক সময়ে আমরা কতটুকু যাইতে পারি সেটা হচ্ছে আমার বেগ। একক সময়, এটা মেনলি সেকেন্ডে হিসাব করা হয় যে 1 সেকেন্ড আমরা কত দূর যাইতে পারতেছি। তো আমরা যদি বলি যে ঐকিক নিয়ম যেহেতু আমরা শিখে আসছি, টি সময়ে যাইতে পারছে ডি একক। এটা হচ্ছে ডিটা যেহেতু আমার দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক মিটার হবে অথবা কিলোমিটার হবে, তো আমরা ক্ষুদ্রতম একক ধরলাম মিটার। তাহলে টি সময়ে ডি মিটার যদি যায়, 1 সেকেন্ড সময় কতটুকু যাবে? ডি ডিভাইডেড বাই টি, এত মিটার। তাহলে 1 সেকেন্ডে যাবে এত মিটার। তাহলে আমরা বেগ, বেগ হচ্ছে 1 সেকেন্ডে যতটুকু যায় সেটাই হচ্ছে আমার বেগ। তাহলে বেগ ইংরেজি যেটার ভেলোসিটি, যাকে ভি দ্বারা প্রকাশ করা হয়, আপনি অন্য যে কোনো কিছু ধরতে পারেন, যেহেতু আমরা ফিজিক্সের কোনো ম্যাথ করতেছি না বা আমাদের এখানে কি ধরতেছেন সেটার উপরে কোনো কিছু ফ্যাক্ট, আমরা ভি ধরলাম। তাহলে ভি হচ্ছে আমার ডি ডিভাইডেড বাই টি। আর এটার একক কি হবে? একক হবে আমরা এখানে যদি বলি মিটার পার সেকেন্ড। আচ্ছা, তার মানে 1 সেকেন্ডে এত মিটার। এটা ভি ইকুয়াল হচ্ছে ডি ডিভাইডেড বাই টি। আমাদের যেহেতু গণিত, আমরা কোনো ফিজিক্সের ম্যাথ করতেছি না, আমাদের যেটা সবসময় মাথায় রাখতে হবে, এই যে বেগ বা গতিবেগ, এটা হচ্ছে ডি হচ্ছে আমার কি দূরত্ব, যতটুকু দূরত্ব আমরা যাব, আর এই দূরত্ব যাইতে আমার যে সময় লেগেছে সেই সময় দিয়ে ভাগ করলেই আমরা কি পাবো? গতিবেগ পাবো। তাহলে দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে গতিবেগ পাওয়া যায়। দূরত্বকে সময় দিয়ে ভাগ করা, যার রেসপেক্টে সেটা দিয়ে ভাগ করতে হয়, যেহেতু একক সময়ে সময় দিয়ে ভাগ করতেছি। আমার অনেক সময় প্রশ্নে দেওয়া থাকবে, প্রশ্নে আমার অনেক সময় কি দেওয়া থাকবে? প্রশ্নে আমার গতিবেগ দেওয়া থাকবে, প্রশ্নে সময় দেওয়া থাকবে, আর আমাকে বের করতে বলবে দূরত্ব কত। তাহলে এই যে গতিবেগ কিছু নেই মানে এর নিচে কিন্তু আমার 1 আছে। এবার যদি উপর নিচ আমরা জানি গুণ করে দেই, তাহলে এই পাশে 1 দূরত্বের সাথে গুণ হয়ে কি থাকতেছে? দূরত্ব। আর গতিবেগ গুণন সময়। তাহলে যদি কোনো প্রশ্নে আমার গতিবেগ দেওয়া আছে, বেগ দেওয়া আছে এবং সময় দেওয়া আছে, বলছে কতটুকু দূরত্ব গিয়েছে,
তাহলে গতিবেগ আর সময়কে যদি আমরা গুণ করে দেই তাহলে দূরত্ব পাওয়া যায়। আবার যদি আমাকে সময় বের করতে বলে যে সময় কত দেওয়া আছে যে ঢাকা থেকে রাজশাহী দূরত্ব হচ্ছে 200 কিলোমিটার, ঢাকা থেকে রাজশাহী দূরত্ব হচ্ছে 200 কিলোমিটার, এক্সাম্পল ধরে নেন। আবার রিয়েলটা আবার ম্যাপ দেখে মানে দেখে আবার বলিয়ে না যে আমি ক্লাসে ভুল পড়িয়েছি, এরকম না। ধরে নেন যে ঢাকা থেকে রাজশাহী দূরত্ব হচ্ছে 200 কিলোমিটার। এখন ঢাকা থেকে 6 ঘন্টাতে রাজশাহী একজন আসলো, তার গতিবেগ কত হবে? তাহলে কি দেওয়া আছে? ও, তখন আমরা কি করতে পারবো? গতিবেগ বের করতে পারবো যে দূরত্বকে সময় দিয়ে ভাগ করবো 6 ঘন্টায়। এখন বলতেছে ঢাকা থেকে রাজশাহীর দূরত্ব হচ্ছে আমার 200 কিলোমিটার। একজন ব্যক্তি মোটরসাইকেলে অ্যাভারেজে 40 কিলোমিটার পার আওয়ার বেগে আসছে। এখন বলতেছে তার মানে তার বেগ দেওয়া আছে 40 কিলোমিটার পার আওয়ার। এখন বলছে তার ঢাকা থেকে রাজশাহী পৌঁছাইতে কত সময় লাগবে। তাহলে যখন সময় বের করতে বললো, সময়টা এই পাশে চলে আসলো, উপরে চলে আসলো, আর গতিবেগ দিয়ে ভাগ হয়ে যাবে। তখন সময় ইকুয়াল তাহলে কি হবে? দূরত্বকে আমার বেগ দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই একটাই সূত্র থেকে আমাকে বিভিন্নভাবে বিভিন্ন প্রশ্ন করতে পারে। অনেক সময় সময় বের করতে পারে, সময় বলতে পারে যে ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ টাইম, অথবা বলতে পারে ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ লেন্থ, দূরত্ব বের করতে পারে। তাহলে আর না হলে আমাকে গতিবেগ চাইতে পারে। তার মানে এই যে তিনটা রাশির যে কোনো দুইটা দিয়ে আর একটা চাইতে পারে। তো এবার আপনি নিজে নোট করে নেবেন একটা সূত্র, মেন গতিবেগ ইকুয়াল দূরত্ব ডিভাইডেড বাই সময়, বাকিগুলো তো ওখান থেকে আসতেছে। এবং আপনার মানসিক যে শক্তি এটা অনেক স্ট্রং রাখতে হবে যেন আমরা যে কোনো ম্যাথ পারি। চলেন আমরা কিছু ম্যাথ এই সূত্র দিয়ে প্র্যাকটিস করি। আমরা একদম সহজ থেকে ম্যাথগুলো প্র্যাকটিস করার চেষ্টা করব। ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব দেওয়া আছে কত? ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব দেওয়া আছে হচ্ছে 300 কিলোমিটার। ভালো। ঢাকা হতে একটি ট্রেন সকাল 7টায় ছেড়ে 3টায় চট্টগ্রামে পৌঁছে ট্রেনটির গড় গতিবেগ কত? তাহলে আমরা জানি গতিবেগ ইকুয়াল কত? আমরা জানি গতিবেগ ইকুয়াল হচ্ছে আমার দূরত্ব ডিভাইডেড বাই সময়। যখন বলবে গড় গতিবেগ তখন হচ্ছে গড় গতিবেগ যখন বলবে তখন এখানে হবে মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। কেন এই জিনিসটা আসে গড় কেন? কারণ আমরা ট্রেনে যাওয়ার সময় কখনো ট্রেনের স্পিড বেশি হয়, কখন ট্রেনের স্পিড কম করা লাগে, তো আমরা এভারেজটা বের করতেছি। তো এভারেজ যখন আমরা বের করব তখন যেটা করতে হবে মোট কতটুকু গিয়েছি, মোট কতটুকু ওইটুকু যেতে কতটুকু সময় লেগেছে, তাহলে মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব দেওয়া আছে 300। আমি যদি সকাল 7টা থেকে জার্নি শুরু করি 3টার সময় পৌঁছাই তাহলে 8, 9, 10, 11, 12, 1, 2, 3, তাহলে কতক্ষণ সময় লাগতেছে? 8 ঘন্টা সময় লাগতেছে। আবার একটু আমরা দেখি 3টা, যেহেতু 7টার সময় আমি জার্নি শুরু করছি, 8টায় হচ্ছে আমার 1 ঘন্টা হবে। 8, 9, 10, 11, 12, 1, 2, 3, 3টা বাজবে মানে হচ্ছে 8 ঘন্টা। এবার যদি 8 দিয়ে আমরা ভাগ করতে চাই তাহলে চলেন 8 দিয়ে আমরা যদি ভাগ করি, ইংরেজি আর বাংলা মিক্স হয়ে গেছে, 3 8 24, তাহলে 30 থেকে 24 বিয়োগ করলে 6 থাকতেছে আর একটা শূন্য। 8 দিয়ে এবার 27টা 56, 37, যেহেতু ভাগ যায় না পয়েন্ট নিয়ে আসলাম, 27টা 56, 4 আর একটা শূন্য দিলাম, এই যে পয়েন্ট। এবার 5 8 40, 37.5 আনসার। যারা যারা করেছেন তাদের রাইট, ইয়েস অনেকেই করেছেন। এবারে আসেন দুইটি শহরের পরের প্রশ্নটা সবাই আনসার করবেন, যারা বুঝতে পেরেছেন বা মোটামুটি যারা পারেন তারা আনসার করে ফেলবেন। দুটি শহরের দূরত্ব 108.85 মাইল। প্রথম 85 মাইল যেতে একটি বাসের 2 ঘন্টা সময় লাগে। প্রথম 85 মাইল গেছে একটি বাসের 2 ঘন্টা সময় লাগে। পরবর্তী 100 মাইল 185-এর মধ্যে 85 মাইল যদি চলে গেছে তাহলে তার 100 মাইলই আছে। পরবর্তী 100 মাইল রাস্তা কত সময়ে গেলে সম্পূর্ণ যাত্রায় বাসটির গড় গতিবেগ 50 মাইল হবে? তাহলে গড় গতিবেগ 50 মাইল কিন্তু বলা আছে, গড় গতিবেগ 50 মাইল। তাহলে এই যে মোট 185 মাইল, এইটা মানে সর্বমোট যে আমার 185 মাইল যাইতে মোট কত সময় লাগতেছে এটা আমাকে আগে বের করতে হবে। তাহলে মোট সময় কত?
মোট দূরত্ব ডিভাইডেড বাই গতিবেগ। কোন গতিবেগ আসবে বলেন তো? গড় গতিবেগ। এই যে মোট সময়টা এই পাশে নিয়ে আসলাম, গড় গতিবেগটা তাহলে নিচে চলে গেছে। মোট দূরত্ব হচ্ছে 185 আর গড় গতিবেগ হচ্ছে দেওয়া আছে 50। কাটাকাটি আমরা যদি করি 5 10 50, আর এখানে যদি আমরা 5 দিয়ে কাটি 3 5 15 আর হচ্ছে 37 হবে আনসার। মানে 18 থেকে 15 বাদ দিলে 3, তাহলে 3 5, তাহলে 5 7 35 37। তাহলে এখানে কি হচ্ছে 37 বাই হচ্ছে 10। এবারে আসেন, মোট এত সময় লাগতেছে। একটি বাসের প্রথম 85 যাইতে 2 ঘন্টা লাগছে, তাহলে পরের 100 মাইল কত সময়ের মধ্যে গেছে? মোট সময় থেকে যদি আমি প্রথম 2 ঘন্টা বিয়োগ করে দেই, যেটা 85 মাইল গেছে, তাহলে এই 2 ঘন্টা বিয়োগ করে দিলেই তো আমার 100 মাইল যাইতে কতটুকু সময় লাগছে এটা আমরা বের করতে পারবো। বুঝতে পারতেছেন? তাহলে আমাদের যেটা করতে হবে, এইটাকে সবচাইতে ভালো হয় আমরা মিনিটে কনভার্ট করি। যেহেতু 37 বাই এত আসতে এত ঘন্টা, এটাকে যদি মিনিটে কনভার্ট করতাম, 37 বাই 10 আমরা যদি মিনিটে কনভার্ট করতাম, ঘন্টা 1 ঘন্টা ইকুয়াল 60 মিনিট, কাটাকাটি করলে এই হচ্ছে 6। এবার যদি 6 7 42, হাতে আছে 4, তাহলে 3 6 18 আর 4 22, 222 মিনিট। এবার দেখেন 2 ঘন্টা মানে 120 মিনিট। মোট 185 মাইল যাইতে ওই হচ্ছে বাসের 222 মিনিট লেগেছে। এখন 85 মাইল যাইতে তার 120 মিনিট লাগে, পরবর্তী 100 মাইল যাইতে তাহলে কতটুকু সময় লেগেছে? 120, তার মানে 102 মিনিট। দেখি কারা কারা করতে পেরেছেন। ইয়েস, 102 মিনিট হচ্ছে আনসার। 102 মিনিট হচ্ছে আনসার। সবাই যারা যারা পেরেছেন তারা সবাই আনসার করবেন, এবং কারো যদি বুঝতে সমস্যা হয় একটু জানাবেন। ওকে, এই প্রশ্নটা দেখবেন সবাই আনসার করার চেষ্টা করবেন সবাই, কারণ একই সেম সূত্র, কিন্তু আমাদের এই ম্যাথগুলো যেটা করতে হবে যে ভাষা চেঞ্জ করে দিছে, আপনাকে মনোযোগের সহিত পড়ে আপনাকে ধরতে হবে। কারা কারা ধরতে পারবেন? যারা খুব ভালো মানে ফ্রেশ মাইন্ডে প্রশ্নটা পড়তে পারবেন। আমাদের প্রবলেমটা হচ্ছে আমরা যখন কোনো একটা প্রশ্ন পড়ি তখন আমরা 100% মনোযোগ দিতে পারি না। প্রশ্ন পড়ি আর তখন ভয় হয় এই ম্যাথটা কত কঠিন, আমি পারবো না। আপনি প্রশ্ন পড়তেছেন আর মনে মনে ভাবতেছেন এই প্রশ্ন তো কঠিন, আমি পারবো না, তার মানে আপনার তো মনোযোগই নাই। আপনি প্রশ্ন পড়বেন তখন ব্রেনে বোঝার চেষ্টাটা করবেন সিনারিওটা, যে আমার প্রশ্ন যেটা বলতেছে এই সিনারিওটা কেমন। যেমন আপনাকে আমি লাভ ক্ষতির ম্যাথের সময় বলি আপনাকে দোকানদার হয়ে যাইতে হবে, তার মানে আপনি সিনারি চিন্তা করবেন। যখন আপনার 100% মনোযোগ দিতে পারবেন, তার মানে আপনি ম্যাথের মধ্যে ঢুকে যাইতে পারতেছেন, মানে ম্যাথের সিনারিওটা আপনি চিন্তা করতে পারতেছেন। আর ম্যাথ পড়তেছেন আর ভাবতেছেন এ হে এই ম্যাথটা তো আমার মুখস্থ কমন আসে নাই, তার মানে ম্যাথটা আপনার মুখস্থ নাই। এই যে এটা আপনি ভাবতেছেন মানে আপনার মনোযোগ নাই, আর আপনি ম্যাথটা তখন করতে পারবেন না। আপনি তখন ম্যাথটা করতে পারবেন না। চলেন দেখি, রবিন প্রতিদিন মোট সময়ের 1/4 অংশ সময় হেঁটে স্কুলে যায়। তার মানে রবিন যে স্কুলে যাইতে যত সময় লাগে তার 1/4 অংশ, বলেন তো আপনাদেরকে ভগ্নাংশ পড়িয়েছে না, 1/4 অংশ মানে কি 4 ভাগের 1 ভাগ। মোট তার 4 ভাগ যদি সময় লাগে, 1 ভাগ সে হেঁটে যায়, আর বাকি কয় ভাগ থাকে? তাহলে 1 ভাগ সে হেঁটে যায়, আর বাকি কয় ভাগ থাকে বলেন? 1 ভাগ যদি আমরা হেঁটে যাই, বাকি 3 ভাগ সে যায় অন্য কিছুতে। বলতেছে বাকি সময় সে কিসে যায়? যদি সে 16 কিলোমিটার বেগে সাইকেলে যায়, তার মানে বাকি সময় সে সাইকেলে গেছে, তাহলে 3 ভাগ সে সাইকেলে গেছে। এবার দেখেন, চালিয়ে যদি 16 কিলোমিটার যদি সে সাইকেল চালায় গেছে, আর 4 কিলোমিটার বেগে বেগদার দেওয়া আছে, যদি সে 16 কিলোমিটার বেগে সাইকেল চালিয়ে যায়, এটা বেগ দেওয়া আছে, সাইকেলে করে গেছে বাকি 3 ভাগ, আর 4 কিমি বেগে হেঁটে যায়, তবে গতিবেগ কত? অনেকভাবে ম্যাথটা করতে পারেন। গণিতের সৌন্দর্যই হচ্ছে আপনি অনেকভাবে করতে পারেন। মোট একটা দূরত্ব ধরে নিছেন, সেটা দিয়ে আপনি করতে পারেন। তারপরে হচ্ছে আপনি কিভাবে করতে পারেন, আপনি ধরে নিছেন মোট তার এই যে স্কুলে যাইতে 4 ঘন্টা সময় লাগে, আপনি কত ধরে নিছেন?
ধরে নিছেন মোট তার স্কুলে যাইতে 4 ঘন্টা সময় লাগে। মোট যদি তার স্কুলে যাইতে মোট যদি 4 ঘন্টা সময় লাগে, তাহলে 1 ভাগ হবে 1 ঘন্টা, সে 1 ঘন্টা হেঁটে যায় আর 3 ঘন্টা সাইকেলে যায়। যদিও এটা পুরো অবাস্তব, মানে এত দূরে কারো স্কুলে, ও পাহাড়ি স্কুলে পড়াশোনা করে ধরবেন, ঠিক আছে, ও আসলে পাহাড়ি স্কুলে পড়াশোনা করে, পাহাড় থেকে নামতে তার 1 ঘন্টা লাগে, আর হচ্ছে মানে পাহাড় থেকে নামতে তার আধা ঘন্টা লাগে, তারপরে 1.5 ঘন্টা সে সাইকেল চালায় স্কুলে যায়, আর 1.5 ঘন্টা সাইকেল চালায় আবার নিচে আসে, আবার আধা ঘন্টা পাহাড়ের উপরে ওঠে। মিলে গেছে, বাস্তবে আছে, ঠিক আছে। আচ্ছা, এই যে 1 ঘন্টা সে হেঁটে গেছে, হেঁটে যাওয়াতে তার বেগ কত? 4 কিলোমিটার। তাহলে 1 ঘন্টা সে হেঁটে গেছে, হেঁটে তাহলে কতটুক পথ গেছে? হেঁটে কতটুক গেছে? 4 কিলোমিটার বেগ আর সময়। আমরা জানি দূরত্ব ইকুয়াল কত বলেন তো? দূরত্ব ইকুয়াল বেগ গুণন সময়। দেখেন তো, দূরত্ব ইকুয়াল বেগ গুণন সময়। এজন্য হেঁটে গেছে সে কতটুকু? হেঁটে গেছে 4 কিলোমিটার। এবার সাইকেলে গেছে কতটুকু? সাইকেলে গেছে তার 3 কিলোমিটার, 3 ঘন্টা। আমরা আগে বেগ দেই, 16 গুণন 3, 3 16 হচ্ছে 48 কিলোমিটার। এবার তাহলে মোট কতটুকু গেছে? মোট দূরত্বটা কত বলেন? মোট দূরত্ব হচ্ছে 48 আর 4-এ 52 কিমি। এই 52 কিমি গেছে, সে মোট কতটুকু সময় লাগছে? 4 ঘন্টা সময় লাগছে। তাহলে এবার বলছে তার গড় গতিবেগ কত? গড় গতিবেগ কত? মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। মোট দূরত্ব হচ্ছে 52 আর মোট সময় যে 4 ঘন্টা ধরে নিছি, তাহলে 13 কিলোমিটার পার আওয়ার। আনসার ডান, ঘ নাম্বার আনসার। ইয়েস। ঠিক আছে, এই হচ্ছে আমার প্রসেস। আশা করি বুঝতে পেরেছেন। আরো অনেকভাবে করা যায়, আমি আপনাদেরকে একটা নিয়মে শিখালাম, আরো নিয়ম যদি করতে চান আপনি একটু ট্রাই করবেন। এবার দেখেন, এই ম্যাথটা চিন্তা করেন, যারা যারা পারবেন আনসার করবেন, যারা যারা পারবেন আনসার করবেন। আজকেরটা হচ্ছে টেস্টও হয়ে যাচ্ছে এবং সাথে সাথে আমি বুঝাই দিচ্ছি, কারণ এক একটা প্রশ্ন এক একভাবে করা হবে, আপনাকে সিনারিওটা চিন্তা করতে হবে। সজীব তার বাসা থেকে 4 কিলোমিটার দূরে দোকানে গিয়ে ফেরত আসলো। সে দোকানে গিয়ে একটা জিনিস কিনে সে ফেরত আসছে। যাবার পথে 50 মিনিট সময় লাগলেও যাওয়ার সময় তার সময় লাগছে 50 মিনিট। ফেরত আসার সময় তার গতি 10% কমে গেছে। যাওয়ার সময় সে ওই যে হেঁটে গেছে ধরেন 50 মিনিট সময় লাগছে, আসার সময় তার হাতে আবার বাজারের ব্যাগ, সে কাইল হয়ে গেছে, সে তার গতিটা কমে গেছে। গতি কমে যাওয়া মানে কি আসার সময় তার বেশি সময় লাগবে। গতি কমে যাওয়া মানে কি আসার সময় তার বেশি সময় লাগবে। এরপরে বলতেছে 10% গতি কমছে, দোকানে আসা যাওয়াতে সজীবের মোট কত সময় লাগছে? চিন্তা করেন, যাওয়ার সময় তার বেগ কত এটা আমরা জানি না, কিন্তু আসার সময় বেগ যে যাওয়ার বেগের 10% কমে গেছে, এখান থেকে বুঝতেই পারতেছেন যাওয়ার বেগটা আমাদের দরকার, যাওয়ার বেগটা। তাহলে যাওয়ার সময় গতি কত ছিল? যাওয়ার সময় গতি, যাওয়ার সময়ের গতি, যাওয়ার সময়ের গতি ছিল সে যতটুকু গেছে, কতটুকু গেছে? 4 কিলোমিটার গেছে, কতটুকু সময় লাগছে? 50 কিলোমিটার, 50 মিনিট সময় লাগছে। এবার দেখেন 4 কিলোমিটার, আমরা জানি 1 কিলোমিটার ইকুয়াল 1000 মিটার। তাহলে এখান থেকে 4 কিলোমিটার মানে 4000 মিটার, এইটা আপনি করে নেবেন। যেহেতু যাওয়ার সময় তার 50 মিনিট সময় লাগছে, এবার 50 দিয়ে যদি আমরা ভাগ করে দেই, তাহলে 5 দিয়ে 5 আছে 8 40, তাহলে 80 মিটার পার মিনিট। তার বেগ ছিল 80 মিটার পার মিনিট। যাওয়ার সময় সে 80 মিটার পার মিনিটে গেছে, 80 মিটার পার মিনিট বেগে গেছে। আসার সময় তার বেগে, তার মানে তার গতি 10% কমে গেছে। এখন 80 এর 10% আগে বের করি,
80 এর 10%, বলেন আমরা শিখিয়েছি কিনা? 10% মানেই একটা শূন্য কমে যাবে, তার মানে 80 এর 10% মানে 8। 80 এর 10% কমে গেছে, তার মানে 8 মিটার পার মিনিট বেগ কমে গেছে। তাহলে আসার সময় তার গতি কত ছিল? আসার সময় তার গতি ছিল, যাওয়ার সময় ছিল 80, এর 10% কমে গেছে, 10% মানে 8 কমে গেছে, তাহলে 72 মিটার পার মিনিট। আসার সময় তার গতি ছিল 72 মিটার পার মিনিট। আসার সময় যেহেতু তার গতি ছিল 72 মিটার পার মিনিট, আসার সময় লেগেছে, আসার জন্য সময় লেগেছে কত? আমরা জানি দূরত্বকে, এবার দূরত্বকে যদি আমরা, দূরত্ব হচ্ছে 4000, দূরত্বকে যদি আমরা কি দিয়ে ভাগ করি? বেগ দিয়ে ভাগ করি, তাহলে সময় পাওয়া যায়। দূরত্বকে যদি আমরা বেগ দিয়ে ভাগ করি তাহলে সময় পাওয়া যায়। বেগ ইকুয়াল কত? বেগ ইকুয়াল দূরত্ব ডিভাইডেড বাই সময়। আবার সময়টা এগুলো আমরা কি সোয়াপ করতে পারে, সময় ইকুয়াল হচ্ছে দূরত্ব ডিভাইডেড বাই বেগ। এজন্য দেখেন দূরত্ব 4000 মিটার 72 দিয়ে ভাগ করছে। এখন আমাদেরকে কাটাকাটি করতে হবে। কাটাকাটি যদি আমরা করি তাহলে আমরা কত দিয়ে একদম কাটবো? 4 দিয়ে যদি কাটি, এখানে 4000, মানে 4 দিয়ে কাটলে 1000, আর 4 দিয়ে আমরা যদি কাটি তাহলে 4 18, এখানে হচ্ছে 18। আবার যদি একে অর্ধেক করে ফেলি তাহলে 500, আর এখানে হচ্ছে 9। আচ্ছা, তাহলে আসার সময় তার সময় লেগেছে হচ্ছে 500 ডিভাইডেড বাই 9। 500 ডিভাইডেড বাই 9 এত মিনিট। এটাকে যদি আমরা কি করি, আমরা মানে দশমিক ভগ্নাংশে নিয়ে যাই। এখন তো রয়েছে কি ভগ্নাংশে? সাধারণ ভগ্নাংশে আছে। এখন যদি দশমিক ভগ্নাংশে নিয়ে যাই তাহলে 5 নং 45, তারপরে হচ্ছে 5 থাকে, আরো শোনো 5 নং 45.55 যাইতেই থাকবে। তাহলে আমরা 55.56 বসায় দিতে পারি, এরকম প্রায়। তাহলে যাওয়ার সময় লেগেছে 50 মিনিট, আসার সময় লেগেছে 55.56। তাহলে এখন আমরা দুইটার যোগফল 50 প্লাস 55.56, তার মানে 105.6, 105.56, এত হচ্ছে মিনিট সময় লাগে। অপশনে 105 আছে আর কোনোটি 9 আছে, তাহলে আনসার হবে কোনোটি 9। অনেক সময় এই ধরনের প্রশ্নে 105 এবং 106 যদি থাকতো, যেহেতু 50-এর চাইতে বেশি আছে, 0.5-এর চাইতে বেশি আছে, তখন 106 হচ্ছে আনসার করাটা যুক্তিযুক্ত হইতো। সুলাইমান বলতেছেন স্যার মোট সময় ধরে করতে পারি, কিন্তু অন্য নিয়মে একটু দেখিয়ে দিবেন। অন্য নিয়মে দেখাই দিলে আমি আপনাকে বলে দিই অন্য নিয়মে কিভাবে করবেন। তবে আরেকটা বলি, আমি কিন্তু আপনাদেরকে পরামর্শ দিয়েছি যে গণিতে অনেকভাবে শেখা যায়। এজন্য বলেছি গণিতের অনেক বই না কিনে একটা বই কিনবেন। আপনি পরীক্ষার্থী যতক্ষণ থাকবেন ততদিন আপনাকে কৌশলী হইতে হবে। গণিত 4-5 নিয়মে শেখার কোনো মাহাত্ম্য নাই। আপনি এটা এখন কেন শিখবেন? আপনি এক নিয়মে শিখবেন, এক নিয়মে বাসায় করবেন, এক নিয়মে পরীক্ষা হলে শিখবেন। ওই সময়টা 4-5 নিয়মে করার যে আরো যে 2-3 নিয়ম বেশি শিখতেছেন, এই সময়টা আপনি জিকে পড়েন, এই সময়টা ইংরেজিতে পড়েন, এই সময়টা বাংলায় পড়েন। না হলে কিন্তু এক সাবজেক্ট নিয়ে পড়ে থাকবেন, কিন্তু চাকরি হবে না। এবার আমি দেখাই দিই যে আপনারা কিভাবে করবেন। এই যে হেঁটে গেছে হচ্ছে 1 ভাগ, আর 3 ভাগ হচ্ছে সে সাইকেলে গেছে। তাহলে হেঁটে যে গেছে এই সময়টা হচ্ছে সাইকেলে যাওয়ার সময়ের কি? সাইকেলে যাওয়ার সময়ের 3 ভাগের 1 ভাগ, অথবা বলতে পারি সাইকেলে যাইতে যে সময়টা লাগছে সেটা হেঁটে যাওয়ার সময়ের 3 গুণ। এইটাই হচ্ছে কনসেপ্ট আরেকটার। আপনি যদি মোট যদি দূরত্ব হেঁটে গেছে, মোট যদি আপনি কি করতে পারেন যে তারা যে এই যে 16 কিলোমিটার বেগে যে সাইকেল চালিয়ে যে গেছে, এই সাইকেল চালিয়ে যাওয়ার সময়টাকে আপনারা যদি বলেন যে সাইকেল চালায় যাওয়া যে 16 কিলোমিটার যে ধরছেন এবং বেগে এবং 4 কিলোমিটার বেগে যে হেঁটে গেছে, এই হেঁটে যাওয়ারটাকে যদি আপনি এই যে দেখেন তো ইয়াটা দেখবেন, রবিন প্রতিদিন মোট সময়ের 4 ভাগের 1 অংশ হেঁটে স্কুলে যায়। যদি
16 কিলোমিটার বেগে সাইকেল চালিয়ে ও 4 কিলোমিটার বেগে হেঁটে যায়, গড় গতিবেগ কত? এখন এখানে আবার একটা ব্যাপার আছে, এই ম্যাথটার জন্য অনেক বড়, আপনাকে ধরে নেবেন এম, আর একটা যে চলক এক্স পর্যন্ত চলে আসবে, দুইটা হচ্ছে আমার চলক থাকবে, দুইটা চলক যদি আপনি বের করতে চান তখন দুইটা সমীকরণ আমাদের প্রয়োজন হবে। দুইটা সমীকরণও করতে পারবেন, কারণ কি, এই বেগ থেকে একটা সমীকরণ বের করবেন, আর এই যে এইটার যে সম্পর্ক রয়েছে যে একটা আর একটার 3 গুণ, একটার 3 গুণ আর একটা 3/1 এখান থেকে একটা সমীকরণ হবে। এই দুইটা সমীকরণ সলভ করে আপনারা দুইটার আর এক্স, এম আর এক্স এর আগে মান পাবেন। সেখান থেকে আবার কি করবেন, এই বেগটা যখন হচ্ছে পেয়ে গিয়েছেন তখন হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে, মোট দূরত্ব পাইছেন, মোট দূরত্ব পাবেন, এম আর এক্স পাওয়া মানে কি, আপনারা মোট দূরত্ব পেয়ে গেছেন, দেখবেন যে মোট সে এম পরিমাণ গেছে, তখন লিখবেন সাইকেলে গেছে হচ্ছে এক্স পরিমাণ দূরত্ব, তাহলে সে হেঁটে গেছে হচ্ছে এম মাইনাস এক্স পরিমাণ দূরত্ব। ঠিক আছে, এখানে সে সময় লাগবে কত, এই যে এম গেছে সাইকেলে, তাহলে এম ডিভাইডেড বাই 16, এটা হচ্ছে তার সাইকেলে যাইতে যে সময়টা লাগছে। হেঁটে গেছে এম মাইনাস এক্স, এটাকে আপনি ভাগ দিবেন কত দিয়ে, এটাকে ভাগ দিবেন 4 দিয়ে। এখন প্রশ্ন মতে এইটা হচ্ছে এইটার 4 গুণ, প্রশ্ন মতে এইটার 4 গুণ, ঠিক আছে, এইটা ওইটার হচ্ছে 4 গুণ, তখন হচ্ছে এম আর এন এর একটা আবার অনুপাত পাবেন। এম আর এন যখন এখানে যেমন ধরে নিছেন না, এখানে ধরে নিছেন না, মোট 4 ঘন্টা ধরে নিছেন, তখন এম আর এন এও আপনি একটা অনুপাত পাবেন, ওই অনুপাতের যোগফলটাই হচ্ছে আমার মোট দূরত্ব। বুঝতে পেরেছেন? এখানে যেমন মোট ধরে নিছেন 4 ঘন্টা দিয়ে 1 ভাগ হচ্ছে আমার সে কিসে গেছে, হেঁটে গেছে, আর 3 ভাগ সাইকেলে গেছে, তখন আপনি এম আর এন এর এক্স এর অনুপাত পাবেন, এম আর এক্স এর অনুপাত পাবেন, এমটা হচ্ছে মোট, এক্সটা হচ্ছে আপনার তখন কিসে গেছে, সাইকেলে গেছে। এইভাবে আপনাকে তখন বের করতে হবে। তো ওইটার চাইতে আমি সহজ নিয়মটা আপনাকে দেখাইছি, এভাবে হচ্ছে পরীক্ষার হলে করে আসবেন। এবারে দেখেন, ওইটা হচ্ছে অন্য নিয়মে করতে চাচ্ছিল, এই জন্য দেখালাম যে অন্য নিয়মে কিভাবে করতে পারেন, আইডিয়াটা দিলাম, করে দিলাম না পুরোটা। ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব, হচ্ছে আমার 45 মাইল। করিম ঘন্টায় 3 মাইল বেগে হেঁটে, এটা হচ্ছে হাঁটে না, হেঁটে হবে, ও সরি, 3 মাইল বেগে হাঁটে না, সরি, হাঁটেই হবে। ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব 45 মাইল, করিম 3 মাইল বেগে হচ্ছে হাঁটে, আর আরেকজন যেহেতু করিম আছে তাহলে প্রশ্নে আরেকজন রহিম থাকবে অবধারিত, রহিম হাঁটে হচ্ছে 4 মাইল বেগে, তার মানে রহিমের বেগটা বেশি। এবার বলতেছে করিম ঢাকা থেকে রওনা হয়েছে, হওয়ার 1 ঘন্টা পরে রহিম টাঙ্গাইল থেকে রওনা হয়েছে। দেখছেন ব্যাপারটা, একজন ঢাকা থেকে হেঁটে হেঁটে রওনা হয়েছে, আর একজন টাঙ্গাইল থেকে হেঁটে হেঁটে রওনা হয়েছে, কিন্তু একজনের চাইতে আরেকজন 1 ঘন্টা পরে রওনা হয়েছে, দুইজন মুখোমুখি আসতেছে। এখন বলতেছে রহিম কত মাইল হাঁটার পর করিমের সাথে দেখা হবে, রহিম কত মাইল হাঁটার পরে করিমের সাথে দেখা হবে। তাহলে শুরুতেই আপনি বলতে পারেন রহিম এক্স মাইল হাঁটার পরে করিমের সাথে দেখা হবে। এই যে দুইটা জায়গায়, এইটা হচ্ছে আমার ঢাকা, আর এইটা হচ্ছে আপনার টাঙ্গাইল, এইটা হচ্ছে একটা হচ্ছে আমার ঢাকা, আর একটা হচ্ছে আপনার মনে করেন যে টাঙ্গাইল। আচ্ছা, এই যে এই পয়েন্টটা, এবারে দেখেন কে কোথা থেকে আসতেছে। ঢাকা থেকে টাঙ্গাইল দূরত্ব এত, করিম ঘন্টা 3 মাইল বেগে হাঁটে এত এত, করিম ঢাকা থেকে, এই যে ঢাকা থেকে হচ্ছে করিম, এটাকে আমরা কে ধরে নেই। আচ্ছা, আর এখান থেকে আসতেছে হচ্ছে রহিম, আর রহিমেরটাকে এক্স ধরে নিছি। এই ঢাকা আর টাঙ্গাইলের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে হচ্ছে আপনার 45। তাহলে রহিম যদি এক্স কিলোমিটার আসে, তাহলে করিম কতটুকু গেছে বলেন, করিম কিন্তু 45 মাইনাস এক্স গেছে, যেহেতু দুইজন যখন মুখোমুখি হয়েছে একটু গল্প করতেছে, এ যদি এক্স পরিমাণ আসছে তাহলে এ হচ্ছে 45 মাইনাস এক্স হচ্ছে কিলোমিটার গেছে। রহিমের বেগ কত, বলেন, রহিমের বেগ দেওয়া আছে হচ্ছে রহিম 4 মাইল বেগে হাঁটে, 4
মাইল পার আওয়ার, আর করিম হচ্ছে 3 মাইল পার আওয়ার বেগে হচ্ছে হাঁটে। সে 45 মাইনাস এক্স যদি 3 মাইল পার আওয়ার বেগে হাঁটে, তাহলে এর জন্য এই যে রহিমের কত সময় লাগছে টি, আর রহিমের সময় লাগছে তার যে দূরত্ব সে হাঁটছে 45 মাইনাস এক্স, একে আমরা কি করতে পারি 3 দিয়ে ভাগ করতে পারি, তাহলে তার এত সময় লাগছে। আর করিমের কতটুকু সময় লাগছে, তাহলে টি করিম, করিম গেছে হচ্ছে এক্স পরিমাণ, তার বেগ হচ্ছে আমার 4। এবারে দেখেন এইটার মধ্যেই সবকিছু আছে। কিভাবে আছে? রহিম 1 ঘন্টা, করিম ঢাকা থেকে রওনা হওয়ার 1 ঘন্টা পরে রহিম টাঙ্গাইল থেকে রওনা দিছে। এখন চিন্তা করেন, আমি আছি হচ্ছে রাজশাহীতে, আপনি আছেন নাটোরে। রাজশাহী থেকে নাটোরের দূরত্ব ধরেন 40 কিলোমিটার। আমি সকাল 10টায় রওনা হয়েছি, আপনি সকাল 11টায় রওনা হয়েছে। আমি নাটোর যাচ্ছি, নাটোরের দিকে যাচ্ছি, আপনি নাটোর থেকে রাজশাহীর দিকে রাস্তাতে আসতেছেন। এখন আমরা মিলিত হয়েছে ধরে নেন পুঠিয়াতে। আমরা কোথায় মিলিত হয়েছে? পুঠিয়াতে। কিন্তু আমি সকাল 10টায় রওনা হয়েছে, আপনি আমার 1 ঘন্টা পরে রওনা হয়েছেন। কে বেশি হাঁটছি? আমি বেশি হাঁটছি না? আমি 1 ঘন্টা বেশি হাঁটছি না? বলেন। তাহলে আমি যেহেতু 1 ঘন্টা আগে, এই যে করিম যখন রওনা হয়েছে তার 1 ঘন্টা পরে রহিম রওনা হয়েছে, তাহলে এই যে রহিম যে রওনা হয়েছে, করিম ঢাকা থেকে রওনা হয়েছে যখন, আমরা কিন্তু দুইটা হচ্ছে করিম, এইটা হচ্ছে রহিম, এইটা হচ্ছে আর আর এইটা হচ্ছে করিম, এই পাশে করিমেরটা টিকে। ওকে, তাহলে করিম কি যতটুকু হাঁটছে এটা রহিমের চাইতে 1 ঘন্টা বেশি। এখন যদি আমরা সমীকরণ আকারে লিখতে চাই, যে সমীকরণে 45 মাইনাস এক্স ডিভাইডেড বাই টি সমান x/4 লিখতে চাচ্ছি, লেখা কি যাবে? না, লেখা যাবে না। কারণ করিমের যে সময়, সে 1 ঘন্টা আগে হাঁটা শুরু করছে, 1 ঘন্টা কিন্তু তার বেশি। সমান তখনই লিখতে পারবো যখন যে 1 ঘন্টা পরে হাঁটা শুরু করছে তার দিকে আমরা 1 যোগ করে দিব। ঠিক আছে? তাহলে তার দিকে আমরা কি যোগ করে দিব? 1 যোগ করে দিব। এখন এটা সমাধান করলেই আনসারটা হয়ে যাবে 3 45 মাইনাস এক্স, লসাগু হচ্ছে 4 এক্স, 4 একে 4। এখন আমরা কি করব? আর গুণ করব। 4 দিয়ে গুণ করলে 4 45, 45 দুগুণে 90, 90 দুগুণে 180। এবার মাইনাস হচ্ছে আমার 4x, এই পাশে 3x, আর 3 4 12। এবারে দেখেন এই 12টা এই পাশে আসলে 180 থেকে 12 বিয়োগ হলে 168, এই 4টা ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে, 4 আর 3 7x। আর x এর ভ্যালু কত হবে? 168কে 7 দিয়ে ভাগ, 7 দিলে 7 দুগুণে 14, আর হচ্ছে 2 আর 4 7 28, 24। তাহলে x এর ভ্যালু হলো কত? 24। 24 হচ্ছে আনসার। বুঝতে পেরেছেন কিনা এটা একটু জানাবেন। বলতেছেন কঠিন হচ্ছে লেগেছে। ওকে, বুঝতেছেন না? বুঝতে গেলে আপনাকে একটু মনোযোগ বাড়াইতে হবে। এইটাকে আমি সবসময় বলছি, আপনাকে যে সিনারিওটাতে যাইতে বলতেছি এজন্য বলতেছেন কঠিন লাগতেছে, কারণ আপনি সিনারি চিন্তা করে অভ্যস্ত না। আর ম্যাথে সিনারি যখন আপনি চিন্তা না করবেন ততদিন পর্যন্ত ম্যাথে আপনার মুখস্থ বিদ্যার উপর নির্ভরশীল হইতে হবে। কিন্তু এই যে সমীকরণের যে ম্যাথগুলো আছে এগুলো তো মুখস্থ করে আপনি কুলাইতে পারবেন না। মুখস্থ করে সাময়িক আপনি করতে পারবেন, শর্টকাট দিলে সাময়িকে যাইতে পারবেন, কিন্তু নতুন নতুন আপনার প্রবলেম কিভাবে ফেস করবেন, এজন্য আপনাকে কি করতে হবে? এজন্য আপনাকে ফেস করতে হবে যে সিনারি চিন্তা করাটা শিখতে হবে। এখানে একদম সহজভাবে বলতেছে করিম, এদের বেগ একটু পরে রাখেন, রহিম করিমের বেগ পরে রাখেন। দুজন রাস্তায়, আমি এই জন্য বললি আপনি যে শহরটায় আছেন রাজশাহী আর আপনার শহর চিন্তা করেন, রাজশাহী আর আপনার শহর চিন্তা করেন। রাজশাহীতে আসি হচ্ছে আমি, আপনি আপনার শহরে আপনার যে বাসা যে জেলা ওই জেলার চিন্তা করেন, মধ্যবর্তী একটা দূরত্ব আছে। আমরা হেঁটে আমি আপনার জেলার দিকে যাচ্ছি, আপনি আমার জেলার দিকে আসতেছেন। আমি রওনা দিছি যখন, তার 1 ঘন্টা পরে আপনি রওনা দিছেন।
আমি যখন রওনা দিছি তার 1 ঘন্টা পরে রওনা দিছেন। তো আমরা হাঁটে হেঁটে যেয়ে আমরা দুইজন এক জায়গাতে মিট করলাম। আমি 1 ঘন্টা যেহেতু আগে রওনা দিছি, আমি আপনার চাইতে 1 ঘন্টা বেশি সময় ধরে হাঁটছি না? এটা তো বুঝেন। তাহলে দেখেন বলতেছে করিম ঢাকা থেকে রওনা হওয়ার 1 ঘন্টা পরে রহিম রওনা হয়েছে টাঙ্গাইল থেকে। তাহলে তারা যখন দুইজন মুখোমুখি হয়েছে, তারা যখন দুইজন একজন আরেকজনের সাথে দেখা করছে, যেহেতু করিম 1 ঘন্টা আগে রওনা দিছিল, তাহলে করিম 1 ঘন্টা বেশি হাঁটছে। এখন করিম কতটুকু হাঁটছে এটা তো ফ্যাক্ট। আমরা ধরে নিছি করিম গেছে হচ্ছে এক্স পরিমাণ, রহিমেরটা যেহেতু প্রশ্নে চেয়েছে এই জন্য আমরা বলছি রহিম কত মাইল হাঁটছে, আমরা ধরছি যে রহিম হাঁটছে এক্স পরিমাণ। তাহলে তারাদের মধ্যবর্তী দূরত্ব যেহেতু 45 কিলোমিটার ছিল, তাহলে রহিম যদি এক্স কিলোমিটার হাঁটে, করিম তাহলে 45 মাইনাস এক্স কিলোমিটার হাঁটছে। এখন আপনি কি প্রশ্ন করবেন যে কেন 45 মাইনাস এক্স কিলোমিটার হাঁটছে? কারণ তারা দুইজন মিলে তো 45 কিলোমিটার হাঁটছে, জন্যই তো তারা একজন একজনের সাথে মিট হইতে পারছে, না হলে তো তারা একজন একজনের সাথে দেখা করতে পারতো না। তাদের মধ্যবর্তী দূরত্ব ছিল 45 কিলোমিটার। তারা যদি 45 কিলোমিটার দুইজন মিলে না হাঁটতো, তারা কি একজন আরেকজনের সাথে দেখা করতে পারতো? পারতো না। তাহলে প্রশ্নে যেহেতু বলছে রহিম কত মাইল হাঁটছে, আমরা ধরে নিছি রহিম এক্স মাইল হাঁটছে। রহিম যদি এক্স মাইল হাঁটে, তাহলে করিম 45 মাইনাস এক্স মাইল হাঁটছে। এখন কথা হচ্ছে করিম কতটুক সময় ধরে হাঁটছে আর রহিম কতটুক সময় ধরে হাঁটছে। করিম হাঁটছে আমরা ধরে নিছি, রহিম হাঁটছে ধরে নিছি এক্স কিলোমিটার, তাহলে রহিমের বেগ দেওয়া আছে 4 মাইল। তাহলে রহিম কত সময় ধরে হাঁটছে? তাহলে এক্স কে 4 দিয়ে ভাগ করতে হবে, এই যে এক্স কে 4 দিয়ে ভাগ করছি। এবার রহিম যেহেতু এক্স কিলোমিটার হাঁটছে বা এক্স মাইল হাঁটছে, তাহলে করিম কতটুকু হাঁটছে? করিম হাঁটছে 45 মাইনাস এক্স। তাহলে করিম কতটুকু সময় ধরে হাঁটছে? এই 45 মাইনাস এক্স দূরত্বকে তার বেগ দিয়ে ভাগ করলে সময়টা আমরা পাবো। তাহলে 45 মাইনাস এক্স কে আমি 3 দিয়ে ভাগ করছি। কেন? কারণ আমার বলা আছে করিমের হচ্ছে ঘন্টায় বেগ 3 হচ্ছে মাইল, এজন্য 3 দিয়ে ভাগ করলাম। তাহলে করিম হাঁটছে হচ্ছে 45 মাইনাস 3 সময় ধরে, রহিম হাঁটছে এক্স মাইনাস 4 সময় ধরে। এখন এই যে দুইজনের যে সময়, এই সময়ের মধ্যে একটা সম্পর্ক আছে, একজন 1 ঘন্টা বেশি হাঁটছে, একজন 1 ঘন্টা কম হাঁটছে। কে 1 ঘন্টা বেশি হাঁটছে? যে 1 ঘন্টা আগে হাঁটা শুরু করছে, করিম 1 ঘন্টা আগে হাঁটা শুরু করছে। তাহলে এই যে যে করিমেরটা হচ্ছে রহিমের চাইতে 1 বেশি, তখন আমরা সমান আকারে লিখবো যে 1 কম, রহিম 1 কম, এজন্য রহিমের সাথে 1 যোগ করে আমরা দুইটা সমান দিয়ে দিছি। এই সমীকরণটা সলভ করলেই আমার আনসারটা বের হয়ে যাচ্ছে। এবার আমাকে বলেন, এবার স্যার প্রথমেই 3 কিলো বাদ নিলেই সহজ লাগে। এই যে 3 কিলো বাদ নিলেই যে সহজ লাগে, এটা হচ্ছে আর একটা সুন্দর হচ্ছে আইডিয়া। ঠিক আছে, এই আইডিয়ার দিকে আমাকে চিন্তা করেন। আইডিয়া হচ্ছে একটা গণিতের অনেক ভাবে। আমি আপনাকে বলছি যে সিনারিগুলো চিন্তা করেন, কঠিন সিনারিও যখন চিন্তা করতে পারবেন, সহজগুলো অবশ্যই করতে পারবেন। কি সিনারিও? করিম ঘন্টায় যেহেতু 3 মাইল হাঁটে, করিম ঘন্টায় যেহেতু 3 মাইল হাঁটে, তাহলে করিম যে 1 ঘন্টা আগে রওনা হয়েছে, করিম তো 3 মাইল চলে গেছে। তাহলে 3 মাইল যখন চলে গেছে, 45 থেকে 3 যদি বিয়োগ করে দেন 42। এখন তার মানে যে সময় রহিম যাত্রা শুরু করছে রহিম, তখন করিম তো অলরেডি 3 মাইল চলে আসছে, এজন্য তাদের মধ্যবর্তী দূরত্ব আর কিন্তু কত না, তাদের মধ্যবর্তী দূরত্ব কিন্তু এখন আর 45 না, এখন তাদের মধ্যবর্তী দূরত্ব হয়েছে 42। এই মধ্যবর্তী দূরত্ব, একজন একদিকে সামনের দিকে আগায় হচ্ছে 3 মাইল 1 ঘন্টায়, আর একজন আগে 4 মাইল, তাহলে দুইজন 1 ঘন্টাতে আগায় হচ্ছে 7 মাইল। এই 7 দিয়ে যদি ভাগ করে দেন, তাহলে 6 7 42, প্রতি ঘন্টায় ওরা 42 মাইল করে যাইতে পারে। তাহলে ওরা সরি, এই যে 7 হচ্ছে মাইল করে হচ্ছে প্রতি ঘন্টায় যাইতে পারে, তাহলে তাদের হাঁটছে দুইজন হচ্ছে কত, 6 ঘন্টা। 6 ঘন্টা, 1 ঘন্টা পরে কিন্তু। তাহলে এই 6 ঘন্টা হাঁটছে কি, করিমও হাঁটছে 6 ঘন্টা আর রহিমও হাঁটছে 6 ঘন্টা, কিন্তু করিম কিন্তু আগে 1 ঘন্টা বেশি হাঁটছে, এই জন্য 7 ঘন্টা কিন্তু সে হাঁটছে। এখন যদি বলেন রহিম কতটুকু গেছে, তাহলে রহিম গেছে কতটুকু, তারা 6 ঘন্টা হাঁটছে আর রহিমের হচ্ছে বেগ কত, 4, তাহলে 4 × 24। এই যে দেখেন, এটা আমি দেখাইতাম। বলেন বুঝতে পারছেন কিনা?
এখন এই যে প্রথম যে সিনারিওটা বুঝালাম, এই সিনারিওটা হচ্ছে আপনার অরিজিনাল যে সিনারিও। আর এই যে পরেরটা যেটা, এটা হচ্ছে আপেক্ষিক বেগ দিয়ে। আপেক্ষিক বেগ দিয়ে, ঠিক আছে? এটা এখানে ফিজিক্সের হচ্ছে সিনারিও দিয়ে এই ম্যাথটা হচ্ছে করা হয়েছে। এবারে বলেন যে বুঝতে পেরেছেন কিনা। যার যেটা ভাল লাগছে সে সেটা করবেন, কিন্তু একজন একটাই করবেন। জানান, একটু ফিডব্যাক জানান সবাই। ওকে, এবারে আসেন গড় গতিবেগ। গড় গতিবেগ মানে আমরা যেটা দেখেছি যে মোট দূরত্ব ডিভাইডেড বাই আমার মোট সময়, এটা গড় হচ্ছে আমার গতিবেগ। কিন্তু অনেক সময় যেটা দেওয়া থাকবে, ওই যে আপনি একই সময় ধরেন আপনি যাচ্ছেন আপনার হচ্ছে কোনো একটা প্রতিষ্ঠানে, আপনার শিক্ষা প্রতিষ্ঠানে, আপনি যাওয়ার সময় গিয়েছেন এক্স বেগে, আসার সময় আসছেন, যাওয়ার সময় এক্স বেগে গেছেন, আর আসার সময় আসছেন হচ্ছে ওয়াই বেগে। তাহলে সমান পরিমাণ তো রাস্তা, আপনি বাজারে গেছেন, বাজার করে চলে আসছেন, বাজারে যাওয়ার সময় এক্স বেগে গেছেন, আসার সময় ওয়াই বেগে গেছেন। তাহলে একটি পথ, সমান একটা রাস্তা, কোনো একটা জায়গায় গেছেন একটা বেগে, আবার ওই জায়গাতে পূর্ব অবস্থায় ফিরে আসছেন। তাহলে যাওয়ার সময় যদি ডি দূরত্ব যান, আসার সময়ও কিন্তু আপনি ডি দূরত্বই আসছেন। তাহলে এখানে যদি দুইটা বেগ হয় এইরকম কেসে, তখন আমাদের গতিবেগ হচ্ছে কত? 2xy ডিভাইডেড বাই x প্লাস ওয়াই। বুঝতে পেরেছেন? আর যদি না হয় এমনি সময় দেখা যাচ্ছে যে আপনাকে প্রশ্ন করা হয়েছে যে মোট এক জায়গায় 50 কিলোমিটার দূরত্ব, প্রথম 20 কিলোমিটার গেছেন এত বেগে, পরের 20 কিলোমিটার গেছেন এত বেগে, তখন কিন্তু মানে এত সময় মানে হচ্ছে বেগে গেছেন, তখন কিন্তু আপনাকে ওই মোট দূরত্ব আর মোট সময়টা বের করে নেওয়া লাগবে যে 20 কিলোমিটারে গেছি কতটুকু সময় লাগছে, 30 কিলোমিটারে গেছি বাকি 30 কিলোমিটার কতটুকু সময় লাগছে, ওটা বের করে মোট সময় দিয়ে আমরা ওই 50কে ভাগ করে আমাদের গড় গতিবেগ বের করতে হবে। ইয়েস, আপেক্ষিকটা সহজ। আপেক্ষিকটার পরেও যদি মাথার উপর দিয়ে যায় তাহলে ক্লাস আবার করতে হবে, ঠিক আছে? এবারে এই যে যেটা বললাম, দেখেন বলতেছে রুবেল ঘন্টায় 40 মাইল বেগে ঢাকা থেকে কুমিল্লা এসে গেছে 40 মাইল বেগে। তাহলে এক্স এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে আমার 40। সে গিয়ে ঘন্টায় এবার এত মাইল বেগে আবার ঢাকায় ফেরত আসছে, তার মানে কুমিল্লা থেকে আসার সময় তার বেগ হয়েছে 60। তাহলে সেম পরিমাণ, একই পরিমাণ দূরত্ব, যাওয়ার সময় সে একটা বেগে গেছে, আসার সময় সে আর একটা বেগে গেছে। এইরকম হলে গড় গতিবেগ কত হবে? 2xy ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। তখন আমরা কি করব? আমরা 2 গুণন 40 গুণন 60 আর নিচে দুইটার যোগফল 40 আর 60 যোগ করলে হয় 100। কাটাকাটি যদি আমরা করি তাহলে এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, 4 7 24, 24 দুগুণে 48, এই হচ্ছে আনসার। এবার যাদের মাথার উপর দিয়ে গেছে তারা আগের প্রশ্ন মাথার উপর দিয়ে গেছে, দ্বিতীয়বার বোঝানোর পরেই বুঝেন নাই, তারা একদম মাথা ব্ল্যাঙ্ক করে ফেলেন যে আপনি কিচ্ছুই পারেন না, আপনার মাথায় কোনো জটিলতাও নাই। যখন একটু পারেন আর একটু পারেন না তখন কিন্তু মাথায় জটিলতা থাকে। তো আপনি কিচ্ছুই পারেন না, আবার মাথায় কোনো জটিলতা নাই, এইরকম একটা মোমেন্ট চিন্তা করে এই ম্যাথটা পড়বেন। আশা করি এই ম্যাথটা বুঝতে পারবেন, গ্যাঞ্জাম হবে না। না হলে কিন্তু ম্যাথটা যথেষ্ট কঠিন মনে হবে। একটা লোক খাড়া উত্তর দিকে, তাহলে আপনি আপনার পজিশন থেকে উত্তর দিকেটা একটু দেখেন। আপনার যেখানে আছেন বাসায়, আপনার উত্তর দিকে চিন্তা করেন। তাহলে খাড়া উত্তর দিকে এম মাইল গেছে, আপনি চিন্তা করবেন, দেখেন এই ম্যাথটা পড়তেছেন, আপনি পরীক্ষার হলে চিন্তা করবেন, যেখানে আছেন পরীক্ষার হলে উত্তর দিকে চিন্তা করবেন। উত্তর দিকে এম মাইল গেছে, অতিক্রম করে প্রতি মাইল 2 মিনিটে, দেখেন এখানে কি দেওয়া আছে, এখানে কি বেগ দেওয়া আছে, এখানে কি সময় দেওয়া আছে? কোনো কিছুই ডিরেক্ট দেওয়া নাই। আপনাকে জাস্ট একটা হচ্ছে আপনার কি ডাটা দেওয়া আছে যেখান থেকে আপনি বেগ বের করতে পারেন। প্রতি মাইল যায় 2 মিনিটে, তাহলে 2 মিনিটে যদি 1 মাইল যায়, প্রতি মাইল মানে কি 1 মাইল,
2 মিনিটে যদি 1 মাইল যায় তাহলে দেখেন 2 মিনিটে যায় হচ্ছে 1 মাইল। আমরা কি জানি বলেন তো, বেগ মানে কি 1 মিনিটে কত, একক সময়ে, তাহলে 1 মিনিটে যাবে কত, হাফ মাইল। 2 মিনিটে যা যাবে 1 মিনিটে কম যাবে, কম মানে ভাগ, হাফ মাইল। বুঝেন ব্যাপারটা? তাহলে প্রতি মাইল যায় 2 মিনিটে, এখান থেকে আপনি তার বেগ বের করে নিলেন। তাহলে ওই যে আপনি যে জায়গাতে আছেন উত্তর দিকে গেছে হাফ মাইল পার মিনিট বেগে। ওকে, এক এক মিনিটে যদি হাফ মাইল যায় তাহলে এম মাইল যাইতে কত সময় লাগবে? 2m মিনিট সময় লাগবে। এটা তো বুঝতে পারার কথা। আচ্ছা গেলেন, এখনই আমরা কনক্লুশনে আসবো না, আপনি সিনারিওটা বোঝেন। তাহলে আপনার উত্তরে গেছেন, এবার খাড়া যাওয়ার পরে, খাড়া দক্ষিণ দিকে, উত্তরে যাওয়ার পরে যদি আবার দক্ষিণ দিকে আসা শুরু করেন, তার মানে আপনি পূর্বের জায়গাতে আসতেছেন। খাড়া দক্ষিণ দিকে পূর্ব স্থানে ফিরে আসেন, তার মানে আবার আগের জায়গায় আসছেন। তার মানে আবার আগের জায়গায় আসা মানে কি, যাওয়ার সময় m মাইল গেছেন, আসার সময় আবার m মাইল চলে আসছেন ফেরত। তাহলে আমাদের জিনিসটা এরকম, এখান থেকে এখানে m মাইল গেছেন একবার, আবার m মাইল আপনি ফিরে আসছেন, এই দুইটা জায়গার মধ্যে গেছে হইছে। ঠিক আছে, এবার আসার সময় প্রতি মিনিটে 2 মাইল হচ্ছে হিসেবে আপনি গেছেন। তা আসার সময়ের বেগ কিন্তু দেওয়া আছে। আসার সময়ের বেগ কত দেওয়া আছে বলেন তো? আসার সময়ের বেগ দেওয়া আছে হচ্ছে 2 মাইল পার মিনিট, 2 মাইল পার মিনিট। তাহলে একটা জায়গায় এই যে যাওয়ার সময় এক্স মাইলে গেছেন, এক্স এক্স বেগে গেছেন, আসার সময় ওয়াই বেগে আসছেন, তখন 2xy ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। তাহলে আপনি কিন্তু এক্স এর ভ্যালুও পেয়ে গেছেন। এক্স এর ভ্যালু হচ্ছে হাফ মাইল পার হচ্ছে মিনিট, আর আসার সময় ওয়াই হচ্ছে 2 মাইল পার মিনিট। এখন যদি আপনারা কি বলতেছেন যে গড় গতিবেগ কত, তাহলে গড় গতিবেগ উপরে হবে 2 গুণন দুইটার গুণফল, 2 গুণন হাফ গুণন 2, 2 2 তাহলে কাটা, শুধু উপরে 2 থাকবে, আর নিচে হচ্ছে দুইটার যোগফল। নিচে দুইটার যোগফল মানে কি হবে বলেন তো? 2 যোগ হচ্ছে আমার হাফ, 2 যোগ হাফ মানে কত হবে বলেন তো? 5/2, অর্ধেক। তাহলে একবারে আমি এখানে লিখে দিলাম 5/2। তাহলে উপরে আছে 2, নিচে হচ্ছে 5/2, তাহলে 2টা উপরে চলে যাবে, উপরে 2 গুণন 2, নিচে হচ্ছে 5, তার মানে 4/5, এত হচ্ছে আপনার মিনিট। গড় গতিবেগ এত মিটার পার মিনিট। ওকে, এবার বলতেছে যে গড় গতিবেগ ঘন্টায় কত। মিনিটে যদি এত যায়, মিনিটে যদি আমার যায় হচ্ছে 4/5, তাহলে ঘন্টায় যাবে আমার 60 দিয়ে গুণ করতে হবে কি হবে না বলেন? 60 দিয়ে গুণ করতে হবে কি হবে না? ইয়েস, আমরা জানি 1 আওয়ার ইকুয়াল 60 মিনিট, তাহলে 5 দিয়ে কাটলে 5 12 60, 4 12 48। এবার বলেন, ও এবার তো দেখি যে মাথার উপর দিয়ে যায় নাই, সবাই তো বের করতে পারছেন। ওকে, আমি হয়তো এটা সহজ, আমি হয়তো ভাবছি যে যাদের মাথার উপর দিয়ে যাচ্ছিল তারা ভুল করবেন, কারণ ক্যালকুলেশনগুলো একটু বিরক্তিকর। তাহলে এই ম্যাথটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আগের ম্যাথটাও কঠিন না, আপেক্ষিক নিয়ম দিয়ে তাহলে করেন, আপেক্ষিক দিয়ে বুঝছে না, আপেক্ষিক দিয়েই করেন। এবার ছোটবেলায় এই যে নদী নৌকার ম্যাথের যে ক্ষেত্রে অনুকূল আর প্রতিকূল ভুল করতেন, আমরা এখন কিন্তু অনুকূল আর প্রতিকূল এই ওয়ার্ডটা, তখন ভুল হওয়ার কারণ হচ্ছে অনুকূল আর প্রতিকূল ওয়ার্ডটার সাথে আমরা পরিচিত ছিলাম না। এখন আমরা বলি পরিস্থিতি আমার অনুকূলে আছে, আমি এখন ভালো করতে পারবো। অনুকূলে মানে পক্ষে, সপক্ষে, ঠিক আছে, আমার দিকে মানে আমার পক্ষেই আছে। প্রতিকূল মানে আমার বিপরীতে হচ্ছে, প্রতিকূলে হাওয়া বইছে, আমার বিপরীত দিকে যাচ্ছে, অবস্থাটা আমার এখন প্রতিকূলে, আমি তোমার জন্য কিছু করতে পারবো না। তার মানে প্রতিকূলে থাকা মানে বিপরীতে থাকা, খারাপ সময় যাওয়া। এবার যদি বলেন আমরা যখন একটা নদীতে যখন যাই, নদীতে স্রোত প্রবাহিত হচ্ছে, আমি যাওয়ার সময় ধরেন নৌকা নিয়ে যাচ্ছি, নৌকার বেগ ধরেন আমরা ইউভি না ধরে এই ধরলাম, এ বেগে যাচ্ছি, আর এই নদীতে স্রোত আবার এই দিকেই যাচ্ছে, স্রোতের বেগ। এখন আপনি চিন্তা করেন
আপনার বাসার কাছে যে নদীটা আছে, যখন স্রোত যেদিকে যায় আপনি ওই দিকে যখন আপনার নৌকা নিয়ে যান, নৌকা অনেক দ্রুত চলে যায় না, সহজেই চলে যায় না। তাহলে যখন নৌকা যেদিকে যাচ্ছে স্রোতও যদি সেই দিকে হয়, তার মানে অনুকূলে যখন হবে, তখন অনুকূলে লব্ধি যে বেগ, তার মানে অনুকূলে বেগ হবে আমার দুইটার যোগফল। আর যখন প্রতিকূলে হয় তখন আমাদেরকে ওই স্রোতের বেগকে টপকায়ে আসতে হয়, তখন প্রতিকূলে হয় হচ্ছে আমার বিয়োগফল। এবার আপনার চিন্তা করেন, কোনো সময় পরীক্ষাতে যদি বলা থাকে নদীর অনুকূলে, স্রোতের অনুকূলে নৌকার বেগ ঘন্টায় 12 কিলোমিটার, তার মানে তখন আপনার যোগফলের ভ্যালু 12 দেওয়া আছে। আর বলতেছে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ 6 কিলোমিটার পার আওয়ার, তার মানে বিয়োগফল দেওয়া আছে। চিন্তা করেন, আপনাকে বলছে যে একটি নৌকার বেগ স্রোতের অনুকূলে 12 কিলোমিটার পার আওয়ার, স্রোতের প্রতিকূলে 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্রোতের অনুকূলে 12 কিলোমিটার আওয়ার, এই জন্য আপনাকে দুইটা যোগ, এ বি যা ইচ্ছা ধরেন, কিন্তু আপনি যেটা বাসায় ধরবেন ওইটাই ধরবেন। পরীক্ষার হলে নৌকার বেগকে এ ধরবেন, নাকি নৌকার বেগকে এক্স ধরবেন, নাকি নৌকার বেগকে ইউ ধরবেন, এগুলা নিয়ে যেন আপনি সময় নষ্ট না করা হয়। আপনি বাসায় যদি এ ধরেন, পরীক্ষা হলো যখন নদী নৌকার ম্যাথ আসছে আপনি এ ধরেন, ঠিক আছে? তাহলে অনুকূল মানে দুইটার যোগফল আর প্রতিকূল মানে দুইটার বিয়োগফল। এখন প্রশ্নে আপনাকে অনুকূল আর প্রতিকূল দেওয়া আছে, হয় আপনাকে বলবে নৌকার বেগ কত, অথবা বলবে স্রোতের বেগ কত। তাহলে নৌকার বেগ মানে এ হচ্ছে নৌকা আর বি হচ্ছে স্রোত। তাহলে নৌকা বের করার জন্য আপনাকে কি করতে হবে, দুইটা যদি আমরা যোগ করে দিই, দেখেন তো যোগ করলে বি আর মাইনাস বি কেটে যাবে, তাহলে শুধু এ থাকবে। এ মানে 12 আর 6 18, তাহলে এ হচ্ছে 2 দিয়ে ভাগ করে দিলে আমার 9 পড়তেছে। তার মানে যোগ করে অনুকূল আর প্রতিকূল যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো হচ্ছে নৌকার বেগ। আর যদি আমরা একটা থেকে আরেকটা বিয়োগ করে দেই, তাহলে এ আর এ কাটা যাবে, তখন বিয়োগ করলে 2b এর ভ্যালু পাইতাম, 12 থেকে 6 বিয়োগ করলে 6 পেতাম, বি ইকুয়াল পাইতাম তাহলে 3। তাহলে এইটা হচ্ছে আমার স্রোতের বেগ। এখান থেকে আমরা কি ডিসিশনে আসলাম, যে অনুকূল আর প্রতিকূলে যোগ করে 2 দিয়ে ভাগ করলে নৌকার বেগ পাওয়া যায়, অনুকূল থেকে প্রতিকূল বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে স্রোতের বেগ পাওয়া যায়। এইটা হচ্ছে আমরা ডিসিশনে আসলাম, ঠিক আছে? ওকে, এই তো মেঘনার পরের হচ্ছে পারের মানুষ আপনি, তাহলে জোয়ার ভাটা চিনেন, তাহলে তো আপনার জন্য এইগুলা কোনো ব্যাপারই না। এবারে দেখেন, যদি নদীর স্রোতের গতিবেগের তুলনায় একটি নৌকা 6 কিলোমিটার বেশি গতিতে চলতে পারে, স্রোত যা তার চাইতে 6 কিলোমিটার বেগ বেশি, কার? নৌকার বেগ। এখন বলতেছে স্রোতের বেগ 2 কিলোমিটার হলে অনুকূলে গতিবেগ কত? তাহলে অনুকূল মানে কি? অনুকূল মানে হচ্ছে আমার নৌকার বেগও যোগ করতে হবে, নৌকা আর স্রোত দুইটা যোগ করতে হবে। তাহলে স্রোতের বেগ কত দেওয়া আছে? স্রোতের বেগ 2 দেওয়া আছে। আর বলছে স্রোতের বেগের চাইতে নৌকার বেগ 6 কিলোমিটার বেশি, তাহলে স্রোতের বেগ 2 হলে নৌকার বেগ তাহলে 6 বেশি হয়ে 8 হচ্ছে। আর এই 8 আর 2 যোগ করলে অনুকূল পাওয়া যাচ্ছে 10। বুঝতেছেন কিনা? বুঝছেন কিনা? এবার এটা দেখেন, দাঁড়বে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় 15 কিলো আর প্রতিকূলে ঘন্টায় 5 কিলো গেলে স্রোতের গতি কত? এটা আনসার করেন, সবাই আনসার করেন দ্রুত, সবাই দ্রুত। ইয়েস। তাহলে দেখেন, স্রোতের বেগ যেহেতু বের করতে বলছে, স্রোতের বেগ নৌকার বেগ বের করতে বলে যোগ করে 2 দিয়ে ভাগ, আর স্রোতের বেগ বের করতে বলছে বিয়োগ করে 2 দিয়ে ভাগ। 15 থেকে 5 বিয়োগ করলে 10 হয়, 10 থেকে 2 দিয়ে ভাগ করলে 5, 5 কিমি পার আওয়ার। বুঝতে পেরেছেন? এটা আনসার করবেন, এটা আর বলবো না, এটা আনসার করবেন। যারা 10 আনসার করছেন আপনাদেরকে, মানে আপনার তো ছোট বাচ্চা না, ছোট বাচ্চা হইলে আপনাদেরকে একটু মনে করেন যে বেদ দিয়ে পিটানো লাগতো, ঠিক আছে? একটা ম্যাথ এই যে মাত্রই আমরা শিখলাম, এখন আমরা আবার কেন ভুল করব? অমনোযোগী হওয়া যাবে না। খাতায় লিখে রাখবেন, খাতায় লিখে রাখবেন, আপনার সামনের যে খাতা থাকবে লিখে রাখবেন, আমি আজকে থেকে অমনোযোগী আর থাকবো না। পুরো সচেতন থাকতে হবে। একটা জিনিস আপনি জানেন, জানার পরেও আপনার শুধুমাত্র অমনোযোগী বা অসতর্কতার কারণে আপনি ভুল করে আসবেন। আপনি কম জানেন
কিন্তু আপনার 100% হচ্ছে আউটপুট দেওয়ার চেষ্টা করেন। ঠিক আছে? এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা বেয়ে ঘন্টায় 10 কিলোমিটার বেগে চলে কোনো স্থানে গেলে ঘন্টায় 6 কিলোমিটার বেগে স্রোতের প্রতিকূলে চলে যাত্রা আরম্ভের স্থানে ফিরে এলো। কি বলতেছে? এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা বেয়ে ঘন্টায় 10 কিমি বেগে চলে, তার মানে স্রোতের অনুকূলে সে 10 কিলোমিটার পার আওয়ার বেগে যাইতে পারে, আর স্রোতের প্রতিকূলে সে 6 কিলোমিটার পার আওয়ার বেগে আবার আসে। এখন বলছে যাতায়াতে তার গড় গতিবেগ কত? যাওয়ার সময় তো গেছে স্রোতের অনুকূলে, যাওয়ার সময় তার বেগ হচ্ছে 10, আসার সময় তার বেগ হচ্ছে 6, তাহলে তার গড় গতিবেগ কত বলেন? এইটা কিন্তু এই স্রোতের অনুকূল প্রতিকূল দেওয়া আছে, কিন্তু স্রোতের অনুকূল প্রতিকূলের কোনো লজিক এখানে না। সে যাওয়ার সময় যে পরিমাণ দূরত্ব গেছে, আসার সময় সেই পরিমাণ দূরত্বই আসছে। যাওয়ার সময় দূরত্বটা এক্স বেগে গেছে, আসার সময় দূরত্ব ওয়াই বেগে আসলে গড় গতিবেগ কত? আজকেই পড়িয়েছি, শুধু একটার সাথে আর একটা কানেক্ট করা। প্রশ্নে আপনাকে এই যে স্রোতের এগুলা দিয়ে মনে করবে যে হয়তো অনুকূল প্রতিকূল নৌকার বেগ এগুলো চায় নাই, গড় গতিবেগ, তাহলে কত হবে? 2xy x প্লাস ওয়াই, তার মানে 2 গুণন 10 গুণন 6, আর 10 আর 6 যোগ করলে 16, 2 দিয়ে কাটলে 8। এবার আমরা কাটাকাটি করলে কি ঘটনা ঘটবে বলেন তো? কাটাকাটি করলে এখানে 5, এখানে 4, 5 6 30, আর এখানে 4, তাহলে 4 সাথে 28, তাহলে 7 আর 2 0, 0.5, 7.5। কারা কারা আনসার দিতে পেরেছেন দেখি? ইয়েস বলেন। যাদের মাথা ধরে গেছিল এরা কি এখন কি মাথা ঠিকই আছে কিনা? তাদের মাথার কি অবস্থা? এবার আবার মাথা ধরা যাবে না, এগুলো বাস্তবিক জিনিস, বাস্তব হিসেবে চিন্তা করবেন। ম্যাথটা দেখেন, এই যে ব্রিজ বা টানেলের ম্যাথ, ট্রেন পার হবে, ট্রেন নিজেও লম্বা, একটা ব্রিজ পার হবে। আমি একটু বিষয়টা বুঝাই। এটা একটা ব্রিজ অথবা এটা একটা টানেল, চিন্তা করতে পারেন। টানেল ব্রিজ একই জিনিস, একই লজিক। এখন এটা হচ্ছে আমার ব্রিজ, ব্রিজ চিন্তা করতে পারেন, বা এই টানেল চিন্তা করতে পারেন। এবারে আসেন, এই একটা ট্রেন, ট্রেনের মাথাটা যখন এই টানেলের মধ্যে ঢুকছে তখন থেকেই কিন্তু সে টানেলের উপরে আছে। আমার ট্রেনের মাথা যখন টানেলের মধ্যে ঢুকছে বা ব্রিজের উপরে উঠছে তখনই কিন্তু সে অ্যাকচুয়ালি টানেলের উপর বা ব্রিজের উপর আছে। আবার ট্রেনটা এই টানেলকে বা ব্রিজকে ক্রস করে চলে যাবে, যখন মাথা বের হবে তখনই কে ক্রস করে চলে যাওয়া বলে না। যখন এই ট্রেনের একদম লেজটা, যখন এই ট্রেনের একদম লেজটা যখন টেন্স ছেড়ে পার হয়ে চলে যাবে তখন কিন্তু হচ্ছে আমার কি হবে? এই টানেলটা ক্রস করা হয়ে গেল, অথবা টানেল ব্রিজটা ক্রস করা হয়ে গেল। তাহলে একটু চিন্তা করেন, ধরেন এই টানেল বা ব্রিজের দূরত্ব দেওয়া আছে এ, আর এই ট্রেনটার দূরত্ব ধরেন আমরা, ট্রেনটার দৈর্ঘ্য দেওয়া আছে বি। একবার একটু চিন্তা করেন সবাই, ভালো করে বাস্তবটা খেয়াল করেন। তাহলে ট্রেনের মাথা যখন উঠছে আর ট্রেনের লেজটা যখন একদম শেষে গেছে, মানে লেজটাও পার হয়ে গেছে, তখন কিন্তু আমার কি হবে? তখন কিন্তু আমার এই টানেল থেকে সে পার হয়ে চলে গেছে, টানেলটা পার করছে অথবা ব্রিজটা পার করছে। অ্যাকচুয়ালি তাহলে ব্রিজটা কতটুকু আমার দৈর্ঘ্য হিসেবে কাউন্ট হবে? এই দৈর্ঘ্যটা কাউন্ট হবে টানেলের দৈর্ঘ্য আর হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য, দুইটার যোগফল। কেন? কারণ হচ্ছে টানেলের এই শেষ প্রান্ত যতক্ষণ না আমার এখানে আসে ইঞ্জিন, কিন্তু তখন একদম এখানে চলে গেছে। ইঞ্জিন আমার এখান থেকে ঢুকছে তখন কাউন্ট হওয়া শুরু হয়েছে, মানে আমার সে ব্রিজের উপরেই আছে। তাহলে যখন সে ট্রেনের শেষ প্রান্ত এখানে, তখন ইঞ্জিন চলে গেছে কত দূর? এত দূর, কিন্তু সে এখনো কিন্তু টানেলের মধ্যেই আছে। এইটা যখন পার হয়ে গেছে তার মানে সে টানেল থেকে বের হয়ে গেছে। তাহলে সে যখন টানেল থেকে বের হয়ে গেছে তখন কিন্তু ইঞ্জিন আমার কোথায়? ইঞ্জিন কিন্তু আরো বি পরিমাণ দূরে চলে গেছে। এজন্য তাদের অতিক্রান্ত দূরত্ব কিন্তু দুইটার যোগফল, ব্রিজ আর হচ্ছে ওই ট্রেনের যোগফলের সমান। এখন বলতেছে 800 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 78 কিলোমিটার
পার আওয়ার, তার মানে ঘন্টায় 78 কিলোমিটার গতিতে চলছিল। যদি ট্রেনটি 1 মিনিটে একটি সুড়ঙ্গ অতিক্রম করতে পারে তাহলে টানেলের দৈর্ঘ্য কত? এবারে আসেন, মিটারে আছে 78 কিলোমিটার মানে 78,000 মিটার। এটা যায় কি 1 ঘন্টাতে, এটা গেছে কি 1 ঘন্টাতে। তাহলে 1 ঘন্টাতে 78 মিটার যদি যায়, 1 মিনিটে কতটুকু গেছে? আমি তাহলে 60 দিয়ে ভাগ করব, বুঝতেছেন? 1 ঘন্টায় 78,000 মিটার গেছে, তাহলে 1 মিনিট মানে কি আমার 60 দিয়ে ভাগ হবে। এই 60 দিয়ে তাহলে আমরা যদি ভাগ করে দেই, এই 60 দিয়ে একটা শূন্য, 6 দিয়ে 6 আবার 6 13 78, তার মানে 1300 মিটার। ওর 1 মিনিট যে সুড়ঙ্গটা অতিক্রম করতে আমার কতটুকু সময় লাগছে? 1 মিনিট। আর 1 মিনিটে ট্রেনটা কতটুকু দূরত্ব গেছে? 1300 মিটার গেছে। ট্রেন যে 1300 মিটার গেছে এটা কার যাওয়া বোঝায়? এই যে ট্রেনের মাথায় যে ইঞ্জিন থাকে তার হিসেবটা বোঝায়। তাহলে ইঞ্জিনটা আসলে কতটুকু গেলে ট্রেনটা অতিক্রম করে, মানে ব্রিজটা বা টানেলটা অতিক্রম করে কতটুকু? যখন সে ব্রিজ এবং ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করতে পারে তখন। তার মানে এই যে 1 মিনিটে যে 1300 যে মিটার গেছে, এইটা আমার হচ্ছে এ প্লাস বি, এর মধ্যে এই টানেলটাও আছে, এর মধ্যে আমার কি আছে? এর মধ্যে হচ্ছে আমার ট্রেনটাও আছে। এখন বলতেছে ট্রেনটা 800 মিটার লম্বা, তাহলে টানেলটার দৈর্ঘ্য কত? এই 1300 থেকে তাহলে 800 যদি আমি বিয়োগ করে দেই, 500 হচ্ছে আমার টানেল। বুঝতে পেরেছেন কিনা? বুঝতেছি স্যার, ওকে, বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন এটা হচ্ছে আমাদের লাস্ট ওয়ান আজকের হচ্ছে দিনের। ওকে, সবাই আনসার করবেন। 60 মিটার দৈর্ঘ্যের একটি ব্রিজ অতিক্রম করতে 190 মিটার 190 মিটার একটি ট্রেনের 20 সেকেন্ড সময় লাগলে ওই ট্রেনটির ঘন্টায় গতিবেগ কত? ঘন্টায় গতিবেগ কিন্তু চেয়েছে। তাহলে 20 সেকেন্ড সময় লাগছে, বেগ কত হবে বলেন তো? তাহলে এই ট্রেনের বেগ হবে দূরত্ব ডিভাইডেড বাই সময়। এখন যে অতিক্রম করছে যে ট্রেনটা, ব্রিজটা পার হইতে সময় লাগছে 20 সেকেন্ড। এখন দূরত্ব কি আমি শুধুমাত্র ওই ব্রিজের দিব 190, বা 60 মিটার দৈর্ঘ্যের একটি ব্রিজ 60 দিয়ে দিব না, দুইটার যোগফল দিতে হবে। তার মানে 60 প্লাস হচ্ছে 190, এটা ভালো করে মাথায় নেন, 250 ডিভাইডেড বাই 20। তাহলে এখন যদি আমরা ক্যালকুলেশন করি, এই শূন্য আর এই শূন্য হচ্ছে আমরা কেটে দিলাম, তাহলে থাকতেছে হচ্ছে 25 ডিভাইডেড বাই 2, এত মিটার পার সেকেন্ড। 1 সেকেন্ডে যদি 25/2 মিটার যায়, তাহলে 3600 সেকেন্ডটা কত হবে? 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, 3600 দিয়ে গুণ হবে, তাহলে এত এত মিটার। এবারে আমাকে বলেন, এটা কিন্তু মিটার, এই মিটারকে কিসে নিয়ে যেতে হবে? কিলোমিটারে নিয়ে যেতে হবে। মিটারকে কিলোমিটারে নিয়ে যাওয়ার জন্য আমাকে কত দিয়ে ভাগ করতে হয়? 1000 দিয়ে ভাগ করতে হয়, কারণ আমরা জানি 1 কিলোমিটার ইকুয়াল 1000 মিটার। তাহলে একে আবার কি করতে হবে? 1000 দিয়ে ভাগ করতে হবে। এই 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 13, 25 ছিল, সরি এই দেখেন 25 রে 26 বানাই দিচ্ছে, এটা হচ্ছে 25 ছিল, সো এখানে তো আর কাটাকাটি করা যাচ্ছে না। তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি, এই জিনিসটা 2 মানে নিচেই আছে, 25/2, এটা অ্যাকচুয়ালি আমার কি হবে? এই 2টা কিন্তু আপনি নিচে বসায় দেন, 25টা উপরে, এই 2টা নিচে আছে, তাহলে এই কাটাকাটি করতে পারেন। আমরা যদি কাটাকাটি করি, এই 2 শূন্য, এই 2 শূন্য কাটা, 5 5 25, 5 দুগুণে 10, এবার 2 দুগুণে 4, 4 নং 36, 5 নং 45, তাহলে আনসার কত হবে? এই দেখেন অপশনে এখানে এখানে হচ্ছে কি আনসার হবে 45। এই দেখি কারা কারা 45 বের করছেন। একজন সাহসী আছে যে অপশনগুলোতে সাথে মিলে নাই, সে হচ্ছে সঠিক আনসার করতে পেরেছেন। বাকিগুলো আমি বলবো যে সাহসী না অথবা করতে পারেন নাই। বলেন যে অপশনের সাথে মিলে নাই, এটার আনসার হবে কত? 45। সবাই বুঝতে পেরেছেন কিনা? ইয়েস। এই হচ্ছে দূরত্ব সময় গতিবেগের যে সূত্র, এখানে কম, কিন্তু আপনার চিন্তা করতে হবে বাস্তবের সাথে। তার মানে রিয়েল টাইম আমাদের যে প্রবলেমগুলো হয়, সেই প্রবলেমগুলো হচ্ছে পরীক্ষাতে আমাকে দিতে পারে,
আমাকে চিন্তা করতে হবে বাস্তব সিনারিওটা। এই বাস্তব সিনারিও চিন্তা করে যখন বাসায় আপনি প্র্যাকটিস করবেন, বাসায় আপনার প্রথম দিকে একটু সময় লাগবে, কিন্তু সিনারিওটা যখন প্র্যাকটিস করার পরে এগুলা তো আমার কি টপিকগুলো আবার লিমিটেড, তখন পরীক্ষার হলে যে যখন পেরে যাবেন। যেমন যে আমরা লাস্টে যেটা করলাম ট্রেন আর ব্রিজের, যে ট্রেন আর ব্রিজ যখন অতিক্রম করে তখন আমার ওদের দূরত্ব হবে ট্রেনের যে দৈর্ঘ্য আর ব্রিজের দৈর্ঘ্যর যোগফল, বা টানেল যদি হয় টানেলের দৈর্ঘ্য আর ট্রেনের দৈর্ঘ্যর যোগফল। এইটা হচ্ছে কনসেপ্ট। ওকে, আপনিও করেছেন উৎস দেবনাথ, হ্যাঁ ধন্যবাদ। তাহলে আজকের আমাদের ক্লাস এখানেই শেষ হচ্ছে। আপনাদের সাথে দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।